আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি ভালো আছেন সবাই। তো আজকের এই ভিডিওর টপিক হচ্ছে কিভাবে আপনি হিউজ লেভেলের সাবডোমেইন গেদার করতে পারেন। অ্যান্ড সাবডোমেইনটা কিন্তু আমাদের রিকনের ফেস বলেন বা ওয়েব সিকিউরিটির ক্ষেত্রে কিন্তু অনেকটা ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আপনি যত সাবডোমেইন হান্ট করতে পারবেন, আপনার কাছে অ্যাটাকিং সারফেসটা কিন্তু তত বড় হবে, আপনার অ্যাটাকের জন্য স্কোপটা তত বেশি আপনি পেয়ে যাবেন। সো এই কারণে হচ্ছে সাবডোমেইন হান্টিংটা অনেক ইম্পর্ট্যান্ট। বাগ হান্টিংয়ের ক্ষেত্রে স্পেশালি, পেন টেস্টিংয়ের ক্ষেত্রেও আছে, বাট বাগ হান্টিংয়ের ক্ষেত্রে সাবডোমেইনটা যত বেশি সাবডোমেইন পাবেন তত বেশি আপনার চান্সেস থাকে ভালো ভালো বাগ পাওয়ার। বিকজ মেইন ডোমেইনের মধ্যে কিন্তু তেমন বাগ থাকে না, কারণ মেইন ডোমেইনের মধ্যে সব ইউজাররা ভিজিট করে অ্যান্ড ডেভেলপাররা বা কোম্পানির ইন্টারনাল যারা সিকিউরিটি টিম আছে তারাও কিন্তু এইসব বিষয় মাথায় রেখে মেইন ডোমেইনটাকে কিন্তু অনেক যত্নে রাখে বা সিকিউর করে, বা বলতে পারেন যে যত সিকিউরিটি আছে সবচেয়ে বেশি হাই প্রোটেক্ট সিকিউরিটিটা কিন্তু মেইন ডোমেইনের মধ্যেই দেওয়া হয়। বাকি যে সাব ডোমেইনগুলো থাকে সেইগুলো কিন্তু অনেক সময় সিকিউর থাকে না, অনেক সময় মিসকনফিগারেশন থাকে। সো সেই ক্ষেত্রে আমাদের উচিত নর্মাল যে মেইন ডোমেইন থেকে মুভ অন করে সাব ডোমেইনগুলোতে বাগ হান্ট করা, বা পেন টেস্টিংয়ের ক্ষেত্রেও বলবো মেইন ডোমেইনের মধ্যেও আর কি টেস্ট করা করা দরকার, তারপরেই হচ্ছে সাব ডোমেইনগুলোর মধ্যে হান্ট করা দরকার। তো তো আর এই দিকের কথা না বাড়াই, এবার আসি মেইন টপিকে, যে কিভাবে আসলে সাবডোমেইন হান্ট করা যায় বেশি আর কি হিউজ লেভেলের। তো সাবডোমেইন হান্টিংয়ের আগে আরেকটু কথা আর কি ছোট্ট করে একটু দেখে আসি যে আসলে সাবডোমেইনটা কি। সাবডোমেইন হান্টিং তো দেখব কিভাবে করতে হয়, বাট এর আগে দেখতে হবে যে আসলে সাবডোমেইন কি, সাবডোমেইনটা কি সেটাকে ক্লিয়ার হতে হবে। তো আমি যদি একটু ওপেন করি, হোয়াট ইজ সাবডোমেইন, এখানে দেখেন লেখা আছে যে এ সাবডোমেইন ইজ এ সাবডিভিশন অফ এ লার্জার ডোমেইন ইন দ্য ডিএনএস হায়ারার্কি used for organizing and accessing a specific section or a service within a service website. সরি, আমার ইংলিশ স্পেলিং খুবই খারাপ, সো ওইটা দিকে কেউ কান দেন না। আর এখানে হচ্ছে এক্সাম্পল হিসাবে blog.test.com একটা সাবডোমেইনের নাম দেওয়া আছে। তো আমি জানি না আপনারা বুঝছেন কি না, আমি বোঝানোর জন্য আমি একটা টেক্সট ফাইল ওপেন করতেছি, আই থিঙ্ক তাহলে আমি ভালো করে বুঝাইতে পারবো। তো সাবডোমেইনটা কি সেটা বোঝার আগে আমরা আগে দেখি যে আসলে ডোমেইন কি। আপনারা আই থিঙ্ক সবাই ডোমেইন কি সেটা জানেন দেখি সাবডোমেইনটা সম্পর্কে খান করতে আসছেন। তো আমরা নর্মাল ডোমেইন বলতে কি বুঝি, যে google.com, লাইক tesla.com, বা আপনার bbc.com, এই যে এইগুলো যে আছে এইগুলো কিন্তু এক একটা ডোমেইন। ঠিক আছে, আমরা তো জানি যে এইগুলো এক একটা ডোমেইন। তো সাবডোমেইনটা আসলে কি, সাবডোমেইন কীরকম হতে পারে, সাবডোমেইন কেন ইউজড হয় সেটা একটু পরে আসতেছে, বাট সাবডোমেইনটা আসলে কীরকম হতে পারে সেটা একটু দেখাই। লাইক সাবডোমেইন এরকম হতে পারে যে docs.google.com, লাইক আমি গুগলের সাবডোমেইনের হিসাব করে বলতেছি। গুগল হচ্ছে মেইন ডোমেইন, গুগলের সাবডোমেইন হতে পারে docs.google.com, অথবা ড্রাইভ সরি drive.google.com, অথবা cloud.google.com। এই যে এইগুলাকে বলা হয় সাবডোমেইন। ঠিক আছে, আমি যদি একটু স্পেস করে ফাঁকা করে দেই, এইটা হচ্ছে মেইন ডোমেইন google.com, আর এই google.com-এর এই তিনটা হচ্ছে সাবডোমেইন, cloud.google.com, drive.google.com, docs.google.com। মানে সোজা কথায় আপনি যদি দেখেন আপনার ডোমেইনের আগে একটা ডট দিয়ে তার আগে হচ্ছে যে কোনো একটা ওয়ার্ড দেওয়া এরকম টাইপের, তাহলে বুঝবেন যে ওইটা হচ্ছে একটা সাবডোমেইন। অ্যান্ড মজার একটা বিষয় আমি শেয়ার করি, আমরা যে দেখি না যে www.google.com, এই যে এইটাও কিন্তু একটা সাবডোমেইন। ঠিক আছে, এই যে www. হ্যাঁ, আমরা নর্মালি www.google.com ভিজিট করলে আমরা গুগলের মেইন পেজেই যাই, বাকি এইটাও কিন্তু একটা সাবডোমেইন। মেইন ডোমেইনটা কিন্তু google.com। আর এই যে বাকি যাই দেখতেছেন, মানে মেইন ডোমেইনের শুরুতে ডট দিয়ে যদি কোনো একটা ওয়ার্ড দেওয়া থাকে তাহলে ওইটাই মনে করবেন যে একটা সাবডোমেইন। তো আশা করি বুঝাইতে পারছি যে সাবডোমেইনগুলো কেমন হয়। তো এবার আসা যায় যে আসলে সাবডোমেইন কেন ইউজ হয়ে থাকে, বা সাবডোমেইনটা আসলে কেন ইউজ করা হয়ে থাকে। তো সিম্পল একটা উদাহরণ গুগলের ক্ষেত্রেই দিই। ধরেন গুগল.com কিন্তু আমরা একটা সার্চ ইঞ্জিন হিসাবে ব্যবহার করে থাকি, তাই না? আমি যদি গুগলে ভিজিট করি, সিম্পল google.com, এটা কিন্তু একটা সার্চ ইঞ্জিন। google.com-এর মেইন সার্ভিসটাই কিন্তু সার্চ ইঞ্জিনের জন্যই কিন্তু ইউজ হয়ে থাকে। এখানে দেখেন আমি google.com ভিজিট করছি, বাট আমাকে www.google.com-এ পাঠিয়ে দিছে। যদিও এইটা কিন্তু একটা সাবডোমেইন, বাট তাও এটা মেইন ডোমেইন হিসাবেই বেশিরভাগ ক্ষেত্রে এখন আমরা বুঝে থাকি যে বাট এটা কিন্তু একটা সাবডোমেইন। তো এটা কিন্তু google.com-এর মেইন ইন্টারফেস। বাট এই গুগলের কিন্তু আরও অনেক সার্ভিস আছে, আমরা কিন্তু জানি, যেরকম গুগল ডক্স আছে,
তারপরে গুগল ড্রাইভ আছে, তারপরে গুগলের ক্লাউড সার্ভিস আছে, বিভিন্ন সার্ভিস কিন্তু থাকে গুগলের আছে। সো এই যে প্রত্যেকটা সার্ভিস কিন্তু তারা চাইলে এই মেইন ডোমেনের মধ্যে রান করতে পারে না। মানে তারা যদি, হ্যাঁ, তারা চাইলে রান করতে পারে না বলতে কি তারা চাইলে করতে পারতো, বাট সেটা কিন্তু অনেকটা হযবল অবস্থা হয়ে যেত অ্যান্ড অনেকটা কঠিন হয়ে যেত, যেটা কিনা আর কি ইউজারদের কাছেও ভালো লাগতো না অ্যান্ড মানে পছন্দই হতো না কারোর কাছে। লাইক এখন যদি গুগল তাদের এই www.google.com এর মধ্যে এখানে যদি একটা সিস্টেম করে দিত যে লাইক এখানে আপনি ড্রাইভ ওপেন করতে পারতেছেন, বা এই একটা ডোমেইনের মধ্যে যদি সবগুলো সার্ভিস ওরা দিত, গুগলের কিন্তু মাল্টিপল সার্ভিস, আপনি যদি টুলে ক্লিক করেন ম্যাপস আছে, প্লে স্টোর আছে, তারপরে আপনার সার্চের জন্য তো আছেই, কন্ট্যাক্ট আছে, ক্রোম আছে, এই যে প্রত্যেকটাই কিন্তু গুগলের সার্ভিস, মাল্টিপল সার্ভিস কিন্তু গুগল দিয়ে থাকে। বাট প্রত্যেকটা সার্ভিসই চাইলে কিন্তু গুগল এই মেইন ডোমেইনের মধ্যে রান করতে পারতেছে না। এই প্রত্যেকটা সার্ভিস কিন্তু তাদেরকে আলাদা আলাদা ডোমেইনে রান করতে হচ্ছে। এখন যদি গুগল ধরেন প্লে স্টোরের জন্য আলাদা একটা ডোমেইন কিনে সেখানে যদি এটা রান করে, অথবা জিমেইলের জন্য যদি আলাদা একটা ডোমেইন কিনে সেখানে যদি সেটা রান করে, মিটের জন্য যদি আলাদা এরকম ডোমেইন কিনে সেটা রান করে, সেটা কিন্তু তাদের জন্য অনেক কস্ট বেড়ে যাবে। তো এই কস্টটা কমানোর জন্যই ডিএনএস সিস্টেমের মধ্যে একটা আর কি হাইরার্কির কথা যেহেতু এখানে আসছিল, তো ডিএনএস সিস্টেমের মধ্যে একটা সুবিধা আছে যে কেউ চাইলে মাল্টিপল সাবডোমেন ক্রিয়েট করতে পারবে। তো দেখা গেছে যে এখন গুগল.com, গুগল কি করছে, গুগল ডক্স নামে একটা সার্ভিস আছে, তো এই সার্ভিসটাকে রান করানোর জন্য গুগল আলাদাই একটা সাবডোমেন ক্রিয়েট করে ফেলছে, লাইক docs.google.com। এখন যদি আমরা এই docs.google.com-এ ভিজিট করি তাহলে কি আসে দেখা যাক। আমরা কিন্তু দেখতে পারতেছি গুগল ডক্সটা কিন্তু ওপেন হয়ে গেছে। সেম হেয়ার, এখানে যদি আপনি গুগল ড্রাইভটা ওপেন করেন, drive.google.com ওপেন করেন, তাহলে দেখবেন যে আপনার গুগল ড্রাইভটা কিন্তু ওপেন হয়ে গেছে। আপনি যদি cloud.google.com ওপেন করেন সেক্ষেত্রে আপনি দেখবেন যে ওদের যে ক্লাউড সার্ভিসটা আছে গুগলের, সেটাও কিন্তু ওপেন হয়ে গেছে। যেরকম এখানে দেখেন আমি cloud.google.com লিখলাম, ওদের ক্লাউড সার্ভিসটা যে ওয়েবসাইটের মধ্যে রান আছে সেই ওয়েবসাইটটা কিন্তু ওপেন হয়ে গেছে। তার মানে কি বুঝতে পারলেন যে google.com হচ্ছে মেইন ওয়েবসাইট, বাট প্রত্যেকটা ওয়েবসাইটে কিন্তু তাদের মাল্টিপল সার্ভিস রান করে, বা মাল্টিপল সিস্টেম বা তাদের অনেক সার্ভিস থাকে। তো ওইগুলাকে রান করার জন্য তারা সাবডোমেইন ক্রিয়েট করে থাকে। এক একটা সাবডোমেইনে তারা এক একটা সার্ভিস রান করে। যেরকম গুগল ডক্স রান করার জন্য তারা ডক্স নামে একটা সাবডোমেইন ক্রিয়েট করছে। docs.google.com-এ যদি আপনি ভিজিট করেন আপনি দেখবেন যে আপনার গুগল ডক্সটা ওপেন হয়ে গেছে। সেম ক্লাউডের সার্ভিসটা রান করার জন্য তারা একটা ক্লাউড নামে একটা সাবডোমেইন ক্রিয়েট করছে। সেম ড্রাইভের সার্ভিসটা রান করার জন্য ড্রাইভ, তারপরে ম্যাপের জন্য গুগল ম্যাপের জন্য একটা ম্যাপ নামে একটা সাবডোমেইন ক্রিয়েট করছে। মানে গুগলের যত সার্ভিস আছে সবগুলোকে রান করার জন্য তারা আলাদা আলাদা নিজস্ব একটা করে সাবডোমেইন ক্রিয়েট করছে। আর সাবডোমেইনটা আসলে অ্যাকচুয়ালি এইটার জন্যই ইউজ হয়। আমি জাস্ট গুগল হয়ে আর কি উদাহরণ দিলাম, বাকি সমস্ত ওয়েবসাইটের ক্ষেত্রেও সেম, তারা তাদের যে আর কি সার্ভিসগুলো আছে এক একটা সার্ভিস এক একটা সাবডোমেইনে রান করার জন্যই মূলত সাবডোমেইনগুলো ক্রিয়েট করে থাকে, ঠিক আছে, যাতে তাদের মেইন যে ডোমেইনটা সেটার উপরে প্রেশার কম পড়ে অ্যান্ড সেটার উপরে আর কি একটা হযবল অবস্থা যাতে না হয়। এই সব কিছু মাথায় রেখে এই আর কি সিদ্ধান্তটা আর কি নেওয়া হয়েছে। তো যাই হোক, তো এরপরে হচ্ছে আসা যাক যে আসলে, আচ্ছা আমি এক সেকেন্ড, তো আশা করি আমি ক্লিয়ার করতে পারছি যে সাবডোমেইনটা আসলে কি। তো এখানেও দেখেন এক্সাম্পল হিসাবে কিন্তু blog.test.com একটা লেখা আছে, তার মানে হচ্ছে test.com হচ্ছে এখানে মেইন ডোমেইন অ্যান্ড তাদের একটা ব্লগ সাইট আছে অ্যান্ড সেই ব্লগ সাইটটা এই blog.test.com এর মধ্যে রানিং হচ্ছে, আর blog.test.com হচ্ছে তাদের সাবডোমেইন। তো এইগুলাকেই মূলত হচ্ছে সাবডোমেইন বলা হয়। আর সাবডোমেইন মূলত হচ্ছে এই বিষয়ের জন্যই, লাইক পার্টিকুলার কোনো একটা সার্ভিস রান করার জন্য ইউজ হয়ে থাকে। তো এবার আসা যাক যে আসলে সাবডোমেইন হান্ট কিভাবে করা যায়, বা সাবডোমেইন হান্টের মেথড কি হইতে পারে। আমরা নর্মালি, আচ্ছা এখানে আরেকটা জিনিস আমি বলে রাখি, আমি কিন্তু এখানে কোনো টুল সাজেশন করব না। আমি র্যান্ডম কিছু টুল দিয়ে আমি কাজ করব, বাট আমি কোনো টুল সাজেশন করব না। টুল হচ্ছে আপনাদের উপর, আপনারা এটা মন মতো করতে পারেন, বিকজ টুল কিন্তু সময়ের উপর কিন্তু চেঞ্জ হতে থাকে। এখন একটা টুল ভালো পারফরমেন্স করতেছে, কয়েক মাস পর হয়তো সেই টুলটা ভালো পারফরমেন্স নাই করতে পারে। সো দেখা গেছে যে আমার এই ভিডিওটা কোনো একজন মানুষ 2 বছর পরেও দেখতে পারেন। সো তাদের ক্ষেত্রে কিন্তু তখন ওই জিনিসটা ভালো হবে না। দেখা গেছে একটা টুল এখন আমাকে অনেক ভালো পারফরমেন্স করে দিচ্ছে, 2 বছর পর সেটা ভালো পারফরমেন্স করতেছে না। সেই ক্ষেত্রে কিন্তু
সে ডিসঅ্যাপয়েন্ট হবে। সো সেক্ষেত্রে আমি এখানে কোনো টুল সাজেশন করব না, কোনোটার ক্ষেত্রেই আমি 3টা মেথডই আমি ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব কীভাবে 3 মেথডের মাধ্যমে আপনি হান্ট করবেন, বাকি আমি কোনো টুল সাজেশন করব না। তো সাবডোমেইন হান্টিংয়ের 3টা মেথড আমি এখানে শেয়ার করতেছি। একটা হচ্ছে প্যাসিভ, যেটা কিনা আমরা নর্মালি করে থাকি সবাই, লাইক আমরা সাব ফাইন্ডারের মাধ্যমে তারপরে সাবলিস্টারের মাধ্যমে অ্যামাস, তারপরে আরও অনেক এই টাইপের যত টুল আছে অ্যাসেট ফাইন্ডার, এগুলোর মাধ্যমে যেই সব আমরা সাবডোমেইন হান্টিং করে থাকি সেইগুলোকে বলা হয় হচ্ছে প্যাসিভ সাবডোমেইন হান্টিং। আর অ্যাক্টিভ সাবডোমেইন হান্টিং কোনটা? আচ্ছা, প্যাসিভ সাবডোমেইন নিয়ে আরেকটু কথা বলি। প্যাসিভ সাবডোমেইন মিনস হচ্ছে আমরা আসলে সরাসরি ওয়েবসাইটের সাথে যোগাযোগ করতেছি না, আমরা প্যাসিভলি লাইক কোনো একটা ওয়েবসাইট তাদের ডাটাবেজের মধ্যে আমার টার্গেটকৃত ওয়েবসাইটের কিছু সাবডোমেইন তারা স্টোর করে রাখছে। আমরা কি করলাম, আমরা ওই ওয়েবসাইটের সাথে কথা বলে তার কাছে যে সাবডোমেইনগুলো আছে সেটা গেদার করছি, মানে প্যাসিভলি। আমরা এখানে সরাসরি লাইক আমাদের টার্গেট হচ্ছে google.com, আমরা গুগলেই সরাসরি যাচ্ছি না। আমরা কি করতেছি, আমরা ধরেন সাব ফাইন্ডার টুলের মাধ্যমে আমরা একটা স্ক্যান করছি। সাব ফাইন্ডার কী করতেছে, তাদের ওইখানে নির্দিষ্ট কিছু এপিআই আছে বা তারা কিছু সার্ভিস ইউজ করতেছে লাইক ভাইরাস টোটাল বা কিছু ক্রলার আছে যারা কিনা তাদের ডাটাবেজের মধ্যে এরকম ওয়েবসাইটের ইনফরমেশন রাখে, সাবডোমেইন রাখে। তো তাদের কাছে যাচ্ছে অ্যান্ড যে তারা আর কি নক করতেছে যে ভাই আপনার কাছে কি google.com-এর কোনো সাবডোমেইন আছে, থাকলে আমাকে দেন, আমার ইউজারকে আমার দিতে হবে, আমার ক্লায়েন্টকে আমার এই সাবডোমেইনগুলো প্রোভাইড করতে হবে। তো বিষয়টা এমনই হয়, লাইক আপনি সরাসরি যাচ্ছেন না, আপনি একজনের ডাটাবেস থেকে আপনি যা সার্চ করে বের করতেছেন বা কালেক্ট করতেছেন। এই হচ্ছে প্যাসিভ, যেটা কিনা আমরা বেশিরভাগ মানুষই করে থাকি। অ্যান্ড সেকেন্ড হচ্ছে অ্যাক্টিভ, এখানে আমরা ব্রুট ফোর্স করি। সোজা কথায় বলতে গেলে আমরা ব্রুট ফোর্স করি। এখানে আমরা অ্যাক্টিভলি সার্ভারের সাথে যাই, দেখা গেছে প্যাসিভের মধ্যে আমরা আর কি ওনার ডাটাবেজের মধ্যে যা থাকে তাই আমরা পাই, অথবা এখানে এপিআই কির একটা ব্যাপার আছে যে অনেক সার্ভিস আছে যেগুলো কিনা পেইড। তো পেইডের ক্ষেত্রে আপনার পেইড এপিআই লাগবে, অ্যান্ড আপনি যদি পেইড এপিআইয়ের মাধ্যমে কাজ করেন সেক্ষেত্রে আপনি অনেক হিউজ লেভেলের সাবডোমেইন পাবেন। আর প্যাসিভের মধ্যে কিন্তু নর্মালি অনেক হিউজ সাবডোমেইন পাওয়া যায় যেটা কিনা অ্যাক্টিভে পাওয়া যায় না। বাট প্যাসিভের মধ্যে আবার এমন হয় কি যে বেশিরভাগ সাবডোমেইনে দেখা গেছে যে ডিট থাকে, বাট অ্যাক্টিভের ক্ষেত্রে আপনার কম সাবডোমেইন পাওয়া গেলেও সেইগুলো অ্যালাইভ থাকে। আর ইউনিক সাবডোমেইন পাওয়া যায় যেগুলো আপনি প্যাসিভে পাবেন না, সেইগুলো অ্যাক্টিভে পাবেন। বিকজ এই যে বললাম এখানে আমরা ব্রুট ফোর্স করি, আমরা সরাসরি ব্রুট ফোর্স করি, অ্যান্ড ব্রুট ফোর্স করে আমরা এখানে সাবডোমেইন বের করি, যেগুলো এখানে কিছু ইউনিক সাবডোমেইন আমরা নর্মালি পেয়ে থাকি। তারপরে হচ্ছে পারমিউটেশন, এইটা হচ্ছে একটু ডিফারেন্ট কনসেপ্ট। অনেকেই দেখা গেছে যে প্যাসিভ অ্যান্ড অ্যাক্টিভ করে বাট পারমিউটেশনটা করে না। পারমিউটেশনটা কি সেটা দেখানোর জন্য আমি আরেকটা ওয়েবসাইট আমি খুলতেছি, আমি একটা ডকুমেন্টেশন থেকে আমি জিনিসটা বলার চেষ্টা করতেছি। এই যে এইটা যদি আমি ওপেন করি, এখানে দেখেন একটা ইমেজ দেখতে পারতেছেন। তো এই ধরেন আপনার সাবডোমেইন হচ্ছে এইটা, ঠিক আছে। এখানে আপনি মেইন ডোমেইন ধরার দরকার নেই, আপনি সরাসরি সাবডোমেইনের মধ্যে মুভ অন করেন। ধরেন এটা হচ্ছে আপনার সাবডোমেইন dev.example.com। তো পারমিউটেশনের কাজ হচ্ছে কি, এই যে dev.example.com আছে না, এইটার আগে পরে লাইক ডেভের পরে বা এক্সাম্পলের আগে বা এই যে সাবডোমেইনটা আছে, সাবডোমেইনের মধ্যে কিছু ওয়ার্ড ওরা মিক্স করে তারপর একটা ওয়ার্ড লিস্ট আপনাকে জেনারেট করে দিবে। আচ্ছা, যেটা বলছিলাম যে ধরেন আপনার একটা সাবডোমেইন আছে, পারমিউটেশনের মধ্যে করবে কি যে আপনার এই সাবডোমেইনের মধ্যেই আরও কিছু ওয়ার্ড মিক্সার করে ওরা একটা র্যান্ডম একটা ওয়ার্ড লিস্ট আপনাকে বানিয়ে দিবে। তারপরে আপনাকে কি করতে হবে যে এই ওয়ার্ড লিস্টটাকে আপনার রিসলভ করতে হবে বা চেক করতে হবে যে এই একটা দেখবেন যে আপনি যখন পারমিউটেশন করবেন আপনাকে অনেক হিউজ লেভেলের একটা বড় একটা টেক্সট ফাইল আপনাকে ক্রিয়েট করে দিয়েছে। তো তখন আপনাকে ওইটাকে ফিল্টার করতে হবে, ফিল্টার করে অ্যাকচুয়াল যে অ্যালাইভ ডোমেনগুলো আছে সেগুলো বের করতে হবে। পারমিউটেশনের ক্ষেত্রে আসলে বিষয়টা এমনই হয়। আর কেন আমরা পারমিউটেশন করি সেটাও বলি। নর্মালি যখন আমরা প্যাসিভ স্ক্যান করি, প্যাসিভ করলে তো আমরা বললামই যে আমরা ভালো লেভেলের একটা সাবডোমেইন পাই, বাট তারপরেও হচ্ছে কি অনেক সাবডোমেইন আমরা পাই না, অনেক কিছু আমরা মিস করে যাই। তো সেইগুলো মিসিং সাবডোমেইনগুলো বের করার জন্য আমরা অ্যাক্টিভলি সাবডোমেইন হান্ট করি, বাট অ্যাক্টিভলি সাবডোমেইন হান্ট করার পরেও দেখা গেছে যে কিছু জিনিস মিস থাকে। তো সেই সাবডোমেইনগুলো আমরা পারমিউটেশনের মধ্যে আমরা পেয়ে যাই। তো এই কারণে আমি তিনটা মেথডই আমি এখানে বললাম, তিনটা মেথডই আমি এখন দেখানোর চেষ্টা করব। আর তিনটা মেথডই হচ্ছে আপনি যদি ফলো করেন আশা করা যায় যে আপনি অন্যদের থেকে একটু বেটার সাবডোমেইন হান্ট করতে পারবেন। তো এবার প্র্যাকটিক্যালি শুরু করা যাক। আচ্ছা, তো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা প্যাসিভ সাবডোমেইন হান্ট করব। আমি তেমন বেশি বড় করব না, আমি যত শর্টের মধ্যে দেখানো যায় আমি দেখানোর চেষ্টা করব, বাকি মেথডগুলো এমনই হবে, ঠিক আছে। প্যাসিভ
প্যাসিভটা বেশি বড় করব না, বিকজ এটা আপনারা অলরেডি জানেন প্যাসিভ আসলে কী কী করা যায়। প্যাসিভের ক্ষেত্রে আপনার বেস্ট কিছু টুল আছে, যেগুলো হচ্ছে আমি যদি নাম বলি বর্তমানে, আচ্ছা টুলের নাম না বলি, আমি যেগুলো আসলে ইউজ করি সেটা যদি বলি, আমি বর্তমানে বেশিরভাগ ক্ষেত্রে সাবফাইন্ডার বেশি ইউজ করা হয়, অ্যান্ড মাঝে মাঝে হচ্ছে অ্যামাসটা ইউজ করা হয়। সাবফাইন্ডারটা বেশি ইউজ করা হয় বিকজ সাবফাইন্ডারটা অনেক ফাস্ট, আর অ্যামাসটা মাঝে মধ্যে ইউজ করা হয় বিকজ অ্যামাসের মধ্যে দেখা গেছে যে সাবফাইন্ডারের থেকেও একটু বেশি সাবডোমেইন আমি গেদার করতে পারি, বাট অ্যামাসটা হচ্ছে সাবফাইন্ডারের তুলনায় অনেক বেশি স্লো। তো সেই কারণে হচ্ছে আমার সাবফাইন্ডারের মাধ্যমে বেশিরভাগ সাবফাইন্ডিং করা হয়, সাবডোমেইন ফাইন্ডিং করা হয় প্যাসিভের ক্ষেত্রে। তো আমি আপাতত সাবফাইন্ডার দিয়েই দেখাচ্ছি, আপনি চাইলে আপনার মন মতো টুল ইউজ করতে পারেন প্যাসিভের ক্ষেত্রে। তো আমি সাবফাইন্ডার দিয়ে যদি আমি কোনো কিছু একটা টুলে, আচ্ছা আমি টার্মিনালটা বড় করি। তো সাবফাইন্ডারের টুলের যে টিউটোরিয়াল সেটা হচ্ছে সাবফাইন্ডার -d, তারপর আপনার ডোমেইন নেম দিতে হবে। তো আমি এখানে টেস্টিং পারপোজ আমি একটা ভালওয়েবের নামটা দিচ্ছি, valweb.com, তাদের ডোমেইনটা আমি এখানে নিচ্ছি জাস্ট টেস্টিং পারপোজ। তো আমি সাবফাইন্ডারের মাধ্যমে আমি এটা যদি আমি হান্ট করি, সরি টেস্টিং করি, আমি যদি ইন্টারপ্রেস করি, দেখবেন যে বেশি সময় লাগবে না, সাবফাইন্ডার খুবই দ্রুত কাজ করে। আর আরেকটা জিনিস হচ্ছে সাবফাইন্ডারের কিন্তু এখানে কনফিগারেশন একটা ফাইল থাকে, আপনি যদি এই কনফিগারেশন ফাইলের মধ্যে যত বেশি এপিআই আর কি ইনপুট করবেন, তত বেশি সাবডোমেইন আপনার পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। সো এটাও মাথায় রাখবেন। কনফিগারেশন ফাইলটা যদি আপনি আচ্ছা আমি এটা দেখাই দিই। আচ্ছা দেখেন এখানে কিন্তু আমার অনেক সাবডোমেইন আসছে, আমি যদি এখানে লেখাই আছে প্রায় 320টার মতো সাবডোমেইন আমি পাইছি। তো এটা জাস্ট সিম্পল একটা মেথড, কিভাবে আপনি ইজিলি মানে একদম প্যাসিভের ক্ষেত্রে এটাই আমরা নর্মালি করি, আমরা যে কোনো একটা টুল ইউজ করি অ্যান্ড টুলের মাধ্যমে ওই টুল আমাদেরকে সাবডোমেইন ফাইন্ড করে দেয়, বিভিন্ন ডাটাবেস থেকে কালেক্ট করে দেয়। আর যেটা তখন বলতেছিলাম, আপনি চাইলে এই যে এটা যে ওদের যে কনফিগারেশন ফাইল আছে আপনি সেটা ওপেন করতে পারেন, সিম্পল ওপেন করে এখানে দেখেন অনেকগুলো অপশন আছে। আপনি চাইলে এদের যে এই যে সার্ভিসগুলোর যদি এপিআই কিগুলো আপনি অ্যাড করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি রেজাল্ট আরও বেশি পাবেন। দেখা গেছে যে আমি বর্তমানে 320টা পাইছি, আপনি দেখা গেছে যে 400-500টা সাবডোমেইনও পেতে পারেন, সেইগুলো কিন্তু ইউনিক হবে। সো সেই ক্ষেত্রে আপনি এপিআই কি ইউজ করতে পারেন, অনেক বেটার হবে। তো এখানে দেখেন আমাকে কিন্তু অনেক ইউনিক সাবডোমেইন দিয়েছে। তো এটা আমি আপাতত সেভ করি না, আচ্ছা আমি একটু সেভ করে রাখি, যদি কাজে লাগলো। সেভ করার জন্য হচ্ছে আমরা নর্মালি -o ফ্ল্যাগটা ইউজ করি, অ্যান্ড হচ্ছে একটা টেক্সট ফাইলের নাম দিতে হবে। তো আমি এটা সেভ করে ফেলাইতেছি। তো এখানে দেখেন এখানে কিন্তু কাজ আগের মতোই, তো এখানে স্ক্যান হতে থাক। আমি প্যাসিভের জন্য আরেকটা ওয়েবসাইট সাজেস্ট করব না, আমি জাস্ট দেখাই আমি যেটা করি। ওয়েবসাইটের ক্ষেত্রে আমি নর্মালি crt.ss, এটাও সাবডোমেইন হান্টিংয়ের জন্য, আমি প্যাসিভ হান্টিংয়ের জন্য আমি এটা ব্যবহার করি মাঝে মধ্যে। এখানেও হিউজ লেভেলের একটা লিস্ট পাওয়া যায়, valweb.com। আমি যদি সার্চে ক্লিক করি, আচ্ছা কি হইল, আই থিঙ্ক কোনো প্রবলেম হয়েছে, দ্যাটস ওয়াই হচ্ছে এটা আসতেছে না। আচ্ছা আমি যদি google.com দিয়ে দেখি কি আসে। এই যে দেখেন আমি google.com দেওয়ার পরে কিন্তু এখানে অনেকগুলো সাবডোমেইন আমি পাইছি। আমি যে টার্গেটটা নিয়ে কাজ করতেছি সেখানে কিন্তু না পেলেও google.com এর ক্ষেত্রে কিন্তু আমি অনেক রকম সাবডোমেইন কিন্তু পেয়েছি। তো এই যে একটা ইমেইলও পাওয়া গেছে গুগলের। সো এইটার মাধ্যমে আপনি প্যাসিভলি সাবডোমেইন হান্ট করতে পারবেন। আরেকটা মেথড আমি বলতে পারি, সেটা আসলে আমি প্যাসিভ বলবো না অ্যাক্টিভ বলবো আমি জানি না, তো আমি প্যাসিভের কাতারই রাখতেছি। সেটা হচ্ছে গুগল ডর্কিং করা। আপনি সিম্পল একটা নর্মাল গুগল ডর্কিংয়ের মাধ্যমে আপনি জাস্ট ধরেন সাইট লিখলেন অ্যান্ড হচ্ছে valweb.com লিখে দিলেন, valweb.com। আপনি যদি এখন ইন্টারপ্রেস করেন, এই valweb.com এর যত সাবডোমেইন আছে দেখবেন পেয়ে যাবেন, লাইক testphp.valweb.com, এটাও কিন্তু একটা সাবডোমেইন, মেইন ডোমেইন কিন্তু এটা। তারপর www.valweb.com, এটাও কিন্তু একটা সাবডোমেইন। তারপরে আরও এরকম এই রিলেটেড পাওয়ার কথা আছে আর কি, আশা করি পাবেন। আচ্ছা যদি এইভাবে না পান তাহলে একটা কাজ করতে পারেন, শুরুতে একটা ডট দিয়ে তারপরে একটা স্টার সাইন দিয়ে দিতে পারেন, তাহলে সেক্ষেত্রে জিনিসটা একটু বেশি থাকার কথা। আচ্ছা তাইলে একটা কাজ করা যায়, ইন ইউআরএল দিই,
আচ্ছা আসে না। আচ্ছা যাই হোক, এটা আসলে অনেক সময় পেতেও পারেন, অনেক সময় নাও পেতে পারেন। বাকি যেই মেথডগুলো বললাম, হয়তো সাবফাইন্ডার বা কমান্ড লাইন জাতীয় যেসব টুলগুলো আছে, যেটা আপনার ফেভারিট সেটা ইউজ করতে পারেন। আপনি চাইলে অ্যাসেট ফাইন্ডার ইউজ করতে পারেন, আপনি চাইলে অ্যামাস ইউজ করতে পারেন। আমি আপাতত দেখানোর জন্য প্যাসিভের হিসাবে আমি সাবফাইন্ডার দিয়ে দেখাইলাম। তো এরপরে আসা যাক হচ্ছে সেকেন্ড মেথড, সেটা হচ্ছে অ্যাক্টিভ। অ্যাক্টিভ সাবডোমেন আসলে কীভাবে আপনি হান্ট করতে পারেন। অ্যাক্টিভ সাবডোমেন হান্ট করার জন্য আপনার ফার্স্ট অফ অল আমি একটু আমার ভিপিএসে যাচ্ছি, এক সেকেন্ড। তো আচ্ছা, তো সাবডোমেন ব্রুট ফোর্সিংয়ের জন্য, আচ্ছা অ্যাক্টিভলি সাবডোমেন হান্টিং করার জন্য আমি একটু আগেও মেনশন করছি যে আপনার সাবডোমেন ব্রুট ফোর্সিং করে থাকি সোজা বাংলায় বলতে গেলে এখানে। তো সেই ক্ষেত্রে আপনি সাবডোমেন ব্রুট ফোর্সিংয়ের জন্য আপনার অনেক টুল পেয়ে যাবেন। আপনি যদি সাবডোমেন ব্রুট ফোর্সিং টুল লেখেন গুগলে, সাবডোমেন ব্রুট ফোর্সিং টুল গিটহাব, আপনি কিন্তু অনেক টুল পেয়ে যেতে পারেন। এই সাবডোমেন ব্রুট ফোর্সিং টপিকে অনেক পাবেন, যেরকম সাবব্রুট নামে একটা টুল ছিল, আরও অনেক টুল আছে। আপনি আবার অ্যামাসের মাধ্যমে কিন্তু করতে পারবেন। ফাফ যে টুলটা, ফাফ টুলটাকে আমরা নর্মালি কন্টেন্ট ডিসকভারি হিসাবে কিন্তু চিনে থাকি, বাট ফাফ টুলের মাধ্যমেও কিন্তু সাবডোমেন হান্ট করা যায়, সাবডোমেন ব্রুট ফোর্স করা যায়। লাইক কীভাবে করা যায় আমি জাস্ট একটা উদাহরণ দিই, আমি দেখাবো না, আমি জাস্ট একটা আর কি টার্মিনালে উঠায় দেখাই যে লাইক ফাফ টুলটা কীভাবে কাজ করে। ফাফ টুলটা হচ্ছে আপনি ফাফ দিবেন, নাম দিবেন, দেন হচ্ছে আচ্ছা ধরেন এরকম একটা ভাবে কাজ করে, এরকমভাবে একটা কমান্ড দিতে হয়, দেন হচ্ছে লাস্টে আপনাকে ফাজ দিতে হয়। আপনি একটা কাজ করবেন, আপনি এইটা ইউআরএল এর ডিরেক্টরি কেটে দিবেন, অ্যান্ড হচ্ছে এই ফাজ লেখাটা আপনি শুরুতে দিবেন, অ্যান্ড আপনার যে ওয়ার্ড লিস্টটা দিবেন হচ্ছে আপনার ডিএনএস জনিত ওয়ার্ড লিস্ট, লাইক সাবডোমেন রিলেটেড ওয়ার্ড লিস্ট। এইগুলো কোথায় পাবেন সেটা আমি একটু পরে দেখাচ্ছি, বাট এই যে এরকম একটা ওয়ার্ড লিস্ট দিবেন, দেওয়ার পরে হচ্ছে সিম্পল এরকম স্ক্যান করে দিবেন, তাহলেই দেখবেন যে আপনার সাবডোমেন ব্রুট ফোর্সিং ফাফের মাধ্যমে হচ্ছে। আর তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে ফাফ টুলের মাধ্যমে আপনি চাইলে এইভাবে আর কি সাবডোমেন ব্রুট ফোর্সিং করতে পারেন। জাস্ট এই যে ফাজ লেখাটাকে আপনার জাস্ট শুরুতে দিয়ে দিতে হবে এতটুকুই, আর ওয়ার্ড লিস্ট আপনাকে চেঞ্জ করে ডিএনএস ব্রুট ফোর্সিং একটা ওয়ার্ড লিস্ট দিতে হবে। তো এবার আসা যাক আসলে ডিএনএস ব্রুট ফোর্সিংয়ের জন্য ওয়ার্ড লিস্ট আসলে কোথায় পাবেন। সেক্ষেত্রে আমি সাজেশন করব আপনি চাইলে অ্যাসেট নোটের ওয়ার্ড লিস্ট ইউজ করতে পারেন। আপনি অ্যাসেট নোটের ওয়ার্ড লিস্টটা যদি আপনি সার্চ করেন, এখানে অ্যাসেট নোটের একটা ওয়ার্ড লিস্টের একটা ওয়েবসাইট পেয়ে যাবেন একদম শুরুতেই। তো এখানে আপনি আমি সাজেশনও করে দিই, এই একটা সাবডোমেইন আছে 2millionsubdomain.txt, তারপরে হচ্ছে আপনার বেস্ট ডিএনএস ওয়ার্ড লিস্ট .txt, অ্যান্ড আরও কিছু এরকম পেয়ে যাবেন। অ্যাসেট নোটের মধ্যে আমি যদি সবচেয়ে ফেভারিট বলি সেটা হচ্ছে এইটা, এখানে অনেক সাবডোমেইন আছে, আপনি দেখতেই পারতেছেন 139 MB। তো এইখানে হিউজ লেভেলের সাবডোমেইন আছে, অ্যান্ড এটা করতে গেলে একটু সময়ও লাগবে, অনেক টাইমের প্রয়োজন, যেহেতু ব্রুট ফোর্সিং হবে, সো একটু ধৈর্য ধরতে হবে। তো এইটা আপনারা চাইলে এই ওয়ার্ড লিস্টটা ইউজ করতে পারেন, অথবা সেক লিস্টেরই কিছু ওয়ার্ড লিস্ট আছে, আমি যদি দেখাই সেক লিস্টের আপনার সেক লিস্টটা যদি আমি ওপেন করি, এইখানে ওদের ডিসকভারিতে আই থিঙ্ক, আমি যদি ভুল না করে থাকি, ডিসকভারি ডিএনএস, অ্যান্ড এইখানে আপনার সাবডোমেইনের কিছু, এই যে দেখছেন যে subdomain.txt, সাবডোমেইন স্প্যানিশ, টপ 1 মিলিয়ন, টপ 1 মিলিয়ন শর্টার, টপ 1 মিলিয়ন, এই যে বিষয়গুলো এখানেও কিন্তু আপনি সাবডোমেইন পেয়ে যাবেন। আর এইগুলা বাদেও আপনার জেসন হ্যাডিক্সের অল ইন অন .txt, ওখানেও আপনি এই রিলেটেড বিষয়াদি পেয়ে যাবেন। তো এই তো বললাম ওয়ার্ড লিস্ট কীভাবে গেদার করবেন। এইবার আসা যায় আসলে কোন টুলের মাধ্যমে করতে পারেন। একটু আগেও বলছিলাম যে অ্যামাসের মাধ্যমেও করা যায়, ফাফ টুলের মাধ্যমেও করা যায়, আর সাবব্রুট আছে এরকম। আর আপনি যদি ওই কিওয়ার্ড লিখে সার্চ করেন আপনি অনেক টুল পেয়ে যাবেন। বাকি আমি যদি বর্তমান আমার ফেভারিট টুল বলি, বর্তমানের ক্ষেত্রে এটা ফিউচারে ভালো থাকবে কিনা আমি জানি না, বাট বর্তমানে আমি হচ্ছে পিওর ডিএনএসটা ইউজ করি। পিওর ডিএনএস হচ্ছে মাস ডিএনএসের একটা ইউটিলিটি, আই থিঙ্ক মাস ডিএনএস টুলটা সম্পর্কে আপনাদের আইডিয়া আছে। তো মাস ডিএনএস এটা একটা ইউটিলিটি টুল বা একটা উইং বলতে পারেন, হচ্ছে পিওর ডিএনএস। তো এটা কীভাবে সেট আপ করতে হয় এখানে দেওয়াই আছে। জাস্ট ফার্স্ট অফ অল হচ্ছে মাস ডিএনএসটা হচ্ছে আপনাদের সিস্টেমের মধ্যে ইনস্টল করার জন্য এই কমান্ডটা দিতে হবে, আর যদি অলরেডি থাকে তাহলে এটা দরকার নেই। আর দেন হচ্ছে লাস্টে যে আপনার এইটা আপনার সিস্টেমের মধ্যে অবশ্যই গো ল্যাঙ্গুয়েজটা রাখা লাগবে, গো ল্যাঙ্গুয়েজ থাকলে তারপরে আপনি এটা করতে পারবেন। সো যদি গো ল্যাঙ্গুয়েজ না থাকে, গো ল্যাঙ্গুয়েজটা ইনস্টল করে তারপরে এই টুলটা ইনস্টল করবেন। তো সিম্পলি এই কমান্ডটা দিলেই দেখবেন যে আপনার সিস্টেমের মধ্যে গো ল্যাঙ্গুয়েজ রান হয়ে যাচ্ছে।
সো এই হচ্ছে আপাতত পিওর ডিএনএস এর ইনস্টলেশনের কথা বললাম, যেটা আপনি চাইলে আপনার মন মতো যে কোনো একটা টুল ইউজ করতে পারেন। তো আমি পিওর ডিএনএস দিয়ে দেখাচ্ছি। তো সিম্পল আমার এইখানে হচ্ছে পিওর ডিএনএসটা রান আসছে আই থিঙ্ক, আমি যদি একটু চেক করি, হ্যাঁ পিওর ডিএনএস হচ্ছে এখানে আছে। সো এই টুলটা কীভাবে ইউজ করতে হবে, এখানে আপনি এটা কীভাবে ইউজ করবেন সেটা যদি আমি বলি, আপনার সিম্পলে কিছুই করতে হবে না। আপনার পিওর ডিএনএস, আচ্ছা আপনার দুইটা জিনিস লাগবে, কিছুই করতে হবে না বললে আপনি দুইটা জিনিস লাগবে। একটা হচ্ছে ওয়ার্ড লিস্ট লাগবে, সেটা আমি যে কোনোটা কালেক্ট করি, দাঁড়ান এক সেকেন্ড। সাবডোমেইন, আচ্ছা একটু আগে সেক লিস্টের যে সাবডোমেইনটা একদম ছোট দেখে একটা সাবডোমেইনের একটা লিস্ট আমি দেখি কালেক্ট করার চেষ্টা করি, যাতে আমি খুব ইজিলি এটা দেখাইতে পারি। বিকজ লিস্ট এখানে অ্যাক্টিভের ক্ষেত্রে আপনার ডিপেন্ড করে হচ্ছে আপনার সাবডোমেইনের লিস্টটা কত বড়। আপনার সাবডোমেইনের লিস্ট যত বড় হবে আপনার সময়টা তত বেশি লাগবে। আমি একদম ছোট যে সাবডোমেইনের লিস্টটা আছে এইটাই আমি এখানে নিব। একটা জিনিস মনে রাখবেন, আপনার সাবডোমেইনের লিস্ট যত বড় হবে আপনার ইউনিক সাবডোমেইন পাওয়ার চান্সেস কিন্তু তত বেশি থাকবে। সো একটা না একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনি যদি দ্রুত কাজ করতে চান সেক্ষেত্রে আপনি রেজাল্ট কিন্তু শর্টেজ পাইতেছেন। অ্যান্ড হচ্ছে আপনার যদি তাড়াতাড়ি একটু সময় নিয়ে কাজ করতে চান, বাট আপনি যদি চিন্তা করেন যে ভালো রেজাল্ট পাবেন, সেক্ষেত্রে যত বড় ওয়ার্ড লিস্ট ইউজ করা যায় সাবডোমেইনের ক্ষেত্রে সেটাই বেটার হবে। তা আমি সিম্পল আমি একটা ওয়ার্ড লিস্ট নামে একটা ফাইল ওপেন করে অ্যান্ড হচ্ছে সেখানে যে কপি করে আনলাম, এটা পেস্ট করে দিই। আই থিঙ্ক 5000 ওয়ার্ড, একটু সময় লাগতে পারে। আচ্ছা আমি এইভাবে করি, ওকে। তো এটা আই থিঙ্ক 10,000 হয়ে গেছে, দেখি তো ডাবল। হ্যাঁ 10। আচ্ছা আমি এই জিনিসটা একটু সলভ করে আমি আবার ব্যাক করব। আচ্ছা যাই হোক, তো এখানে আমার দেখেন ওয়ার্ড লিস্ট কিন্তু একটা আমার সেট আপ করা হয়ে গেছে। আর আরেকটা জিনিস আমার লাগবে, সেটা হচ্ছে রিসলভারটা কি, সেটা হচ্ছে আপনার এখানে তো ব্রুট ফোর্স হবে তাই না। আপনি যখন একটা ওয়ার্ড লিস্টের মাধ্যমে দিবেন সেটা কিন্তু ব্রুট ফোর্স হবে, বাট ব্রুট ফোর্স হওয়ার পর কিন্তু একটা ওয়ার্ড তারা বা একটা সাবডোমেইন তারা বের করতে পারবে। বাট এই সাবডোমেইনটা কি অ্যাক্টিভ কিনা বা নাকি অফলাইন, এই জিনিসটা চেক করার জন্য একটা রিসলভারের লিস্ট ওদেরকে দিতে হবে। তো রিসলভারের লিস্ট কোথায় পাবেন, এখানে নর্মালি যখন আপনি মাস ডিএনএসটা আর কি ইনস্টল করেন সেখানেই দেখবেন যে একটা রিসলভার থাকে। আমি যদি দেখাই মাস ডিএনএসের গিটহাবে গেলে আপনি জাস্ট আপনার টার্মিনাল থেকে এটা পেয়ে যাবেন। আপনি জাস্ট মাস ডিএনএসের ফোল্ডারে যাবেন, দেন হচ্ছে লিস্ট যে ফোল্ডারটা সেটা ওপেন করবেন, দেন হচ্ছে রিসলভার নামে একটা টেক্সট পেয়ে যাবেন। আমি যেহেতু আমার মাস ডিএনএসের ফোল্ডার থেকে আমি ওইটা নিয়ে আমি আমার হোম ডিরেক্টরিতে রাখছি, তো সেই কারণে হচ্ছে এই যে দেখেন আমার রিসলভারটা এখানে। বাট আপনি পাবেন কোথায়, আপনি এই যে মাস ডিএনএসের লিস্ট নামে যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারে গেলে দেখবেন যে এরকম 2-3টা ফাইল পেয়ে যাবেন। এইখান থেকে রিসলভারের যে ফাইলটা সেটা হচ্ছে আপনাদের এখানে কাজে লাগবে। তো এইটা আপনি নেবেন, এই দুইটা জিনিসই আপনার আপাতত লাগবে। তো এরপরে কাজটা কি, সিম্পল আমি একটু ক্লিয়ার করে দিই আপনাকে। আচ্ছা আপনাকে জাস্ট সিম্পল টুলের নামটা দিতে হবে, অ্যান্ড হচ্ছে একটা কমান্ড দিতে হবে, লাইক ব্রুট ফোর্স। আমরা যেহেতু ব্রুট ফোর্স করতেছি, সো আমাদেরকে ব্রুট ফোর্স কমান্ডটা দিতে হবে। তারপরে হচ্ছে আমাদেরকে, আচ্ছা এক সেকেন্ড, আচ্ছা তারপর হচ্ছে ওয়ার্ড লিস্ট। জিনিসগুলো অনেক কিছু মনে থাকে না, তো সো একটু দেখে নিতে হয়। তো যাই হোক, তো ওয়ার্ড লিস্টের ক্ষেত্রে আমরা চুজ করছিলাম হচ্ছে ওয়ার্ড লিস্ট ডট টিএক্সটি। তো আমরা ওয়ার্ড লিস্ট ডট টিএক্সটি আমাদের ওয়ার্ড লিস্টের নাম আমরা এখানে দিয়ে দিব সিম্পল। দেন হচ্ছে আপনাদের যে ডোমেইনের নামটা আছে, ডোমেইন নেমটা হচ্ছে এখানে দিতে হবে। তো ডোমেইনের নামটা কি ছিল আমাদের, valnweb.com। তো আমরা আমাদের ডোমেইনের নামটা এখানে দিব valnweb.com, আচ্ছা সরি .com, valnweb.com। দেন হচ্ছে আমাদেরকে রিসলভারের নামটা দিতে, রিসলভারের যে ফাইলটা সেটা হচ্ছে এখানে -r কমান্ডের মাধ্যমে দিয়ে দিতে হবে। তো এটা আমরা -r কমান্ডের মাধ্যমে এখানে ফাইল পাথটা আমরা দিয়ে দিব। দেন হচ্ছে এইটুকুই হচ্ছে আমাদের কাজ। বাট নর্মালি হচ্ছে এটা তো এইভাবে করলে আপনার সেভ হবে না। তো এটাকে আউটপুট নেওয়ার জন্য আমাদেরকে একটা আউটপুট ফাইল দিতে হবে। লাইক আমি এখানে দিলাম একটা ফাইল ক্রিয়েট করে দিচ্ছি বা একটা ফাইলের নাম দিয়ে দিচ্ছি
যে এই যে এখান থেকে যা রেজাল্টগুলো আসবে অ্যাক্টিভ ব্রুট ফোর্স করে যে সাবডোমেনগুলো আমার আসবে সেইগুলো হচ্ছে এই অ্যাক্টিভ যে সাবডোমেইন আছে, অ্যাক্টিভ নামে যে ফাইলটা আমার আছে এইটার মধ্যে সেভ হয়ে যাবে। তো আমি এটা দিয়ে যদি ইন্টারপ্রেস করি, দেখেন যেহেতু আমার ওয়ার্ড লিস্টটা খুবই ছোট, সেক্ষেত্রে খুবই কম সময় লাগছে, মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই হয়ে যাচ্ছে। এখনও ফুললি হয় না, অর্ধেক হয়েছে আর অর্ধেক বাকি আছে। সো ফুললি হয়ে গেলে আমি আবার ব্যাক করতেছি। আমি একটু পজ করলাম। তো দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু ব্রুট ফোর্সিং কমপ্লিট। এইখান থেকে দেখেন আমরা কিন্তু জাস্ট মাত্র 4টা সাবডোমেইন ভ্যালিড পাইছি। তো আমরা যদি একটু ওপেন করি যে আসলে আমরা কী সাবডোমেইন পাইলাম, সেটা যদি আমরা আমাদের টেক্সট ফাইল থেকে ওপেন করি, active.txt ছিল আমাদের ফাইলের নামটা। তো আমি সিম্পল যদি active.txt দিই, দেখেন এখানে কিন্তু আমরা localhost.valmweb.com অ্যান্ড হচ্ছে আমরা rest.valmweb.com নামে 2টা সাবডোমেইন পাইছি, বা 2টা হচ্ছে 4বার করে রাইট হয়েছে। তো আমি যদি তো দেখি যে আসলে এই সাবডোমেইনটা আসলে কিসের, rest.valmweb.com এটা আসলে কিসের সাবডোমেইন। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছি একটা ভালনারেবল এপিআই কিন্তু এখানে একটা নাম দেওয়া। আমি যদি লোকাল হোস্টেরটাও দেখি, লোকাল হোস্ট, আচ্ছা এটা শো হচ্ছে না। আই থিঙ্ক এখানে এটা আই থিঙ্ক অ্যাক্টিভ সাবডোমেইন, বাট এটাতে আসলে ওয়েব সার্ভার রানিং নাই, তাই হচ্ছে আমরা এখানে অ্যাক্সেস করতে পারতেছি না ব্রাউজারের মাধ্যমে। তো যাই হোক, তো দেখেন একটা জিনিস খেয়াল করছেন কিনা জানি না, এখানে যখন আমরা প্যাসিভলি সাবফাইন্ডারের মাধ্যমে স্ক্যান করছি তখন কিন্তু আমরা 318টা পাইছি, বাট আপনি যখন আমরা অ্যাক্টিভলি ব্রুট ফোর্সিং করলাম তখন কিন্তু আমরা মাত্র 4টা পাইছি। অ্যান্ড এমনও হইতে পারে যে এই 4টা আমরা অলরেডি এই প্যাসিভের মধ্যেই পেয়ে গেছিলাম, তেমনও হইতে পারে। বাট এই কারণেই আমি বলছিলাম যে চেষ্টা করবেন যত বড় ওয়ার্ড লিস্ট ইউজ করা যায়। এখানে আপনি জাস্ট ছোট একটা ওয়ার্ড লিস্ট ইউজ করার কারণে মাত্র 4টা পাওয়া গেছে, বা 4টা না বলতে গেলে 2টাই পাওয়া গেছে। বাট আপনি যদি বড় ওয়ার্ড লিস্ট ইউজ করেন সেই ক্ষেত্রে দেখা গেছে যে 4টার জায়গায় আপনি 40টা থেকে 50টা পাবেন। সেই ক্ষেত্রে আপনি তুলনা করলে প্যাসিভের থেকে কম পাবেন, বাট ইউনিক পাবেন। এটা বিশ্বাস রাখতে পারেন যে প্যাসিভে যা পাচ্ছেন তার থেকে ইউনিক কিছু সাবডোমেইন পাবেন, অ্যান্ড হতে পারে যে সেই সাবডোমেইনের মধ্যেই কোনো ভালনারেবল কিছু থাকতে পারে। সো এই কারণেই হচ্ছে অ্যাক্টিভটা করা, আর কোনো কারণ নাই। তো এই হচ্ছে আশা করি বুঝতে পারছেন যে অ্যাক্টিভ সাবডোমেইন গেদার কীভাবে করবেন। সিম্পল কথা, ব্রুট ফোর্স করা লাগে এখানে। এটা আমি পিওর ডিএনএস এর মাধ্যমেই দেখাইলাম। আপনারা চাইলে সেম জিনিসটা ফাফের মাধ্যমে করতে পারেন। ফাফের কমান্ডটা তো এখানে বললামই, আরও একবার বলি, সিম্পল ফাপ লিখবেন, দেন হচ্ছে এখানে আপনার ওয়ার্ড লিস্ট দিতে হবে। এটা এখানে আপনার সাবডোমেইনের একটা ওয়ার্ড লিস্ট দিবেন, তারপরে -u দিয়ে আপনার যে ওয়েবসাইটটার ইউআরএল আছে সেটাই দিবেন। জাস্ট এই ডটের আগে, মানে এই জায়গাটায় যেখানে সাবডোমেইনগুলো আসলে অ্যাকচুয়ালি হয় সেই জায়গাটায় ফাজ লিখে দিবেন। তাহলে হবে কি যে সব ব্রুট ফোর্স হচ্ছে এই জায়গাটাই হবে। তো এই করেও আপনি অনেক সাবডোমেইন আর কি কিছু সাবডোমেইন হান্ট করতে পারেন বা পাওয়া যেতে পারে। সো এটাও ট্রাই করে দেখতে পারেন। তো এইগুলো হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে অ্যামাসের মাধ্যমে কিন্তু সাবডোমেইন হান্ট করা যায়, আরও সাবব্রুট নামে আরও কিছু টুল আছে ওইগুলোর মাধ্যমে করতে পারেন। তো এইগুলো হচ্ছে অ্যাক্টিভ। এবার হচ্ছে আমাদের লাস্টের টপিকটা হচ্ছে পারমিউটেশন। পারমিউটেশনটা আসলে কিভাবে করে একটু আগেও বললাম যখন তুলনা দিচ্ছিলাম, যে ধরেন আমরা প্যাসিভ অ্যান্ড হচ্ছে অ্যাক্টিভ করে যে সাবডোমেইনগুলো আমরা পাইছি সেই সাবডোমেইনগুলোকে একটা লিস্টে করব, অ্যান্ড ওই লিস্টটাকে আমরা এই পারমিউটেশনের জন্য দিব। পারমিউটেশনের জন্য দিলে কি হবে, ওই সাবডোমেইনগুলোকে ওরা মিক্সচার করবে, মিক্সচার করে এই কিছু ওয়ার্ডের সাথে মিক্সচার করে ওরা বড় একটা লিস্ট বানায় দিবে। পরবর্তীতে আপনাকে ওই লিস্টটা জাস্ট ফিল্টার করতে হবে অ্যান্ড বের করতে হবে যে এই লিস্টটার মধ্যে কী কী সাবডোমেইন অ্যালাইভ আছে। এটাই হচ্ছে পারমিউটেশনের কনসেপ্টটা, আশা করি বুঝাইতে পারছি। তো সেটার জন্য আমাদেরকে কী কী করতে হবে, ফার্স্ট অফ অল হচ্ছে আমাদেরকে যত সাবডোমেইন আছে সবগুলোকে একত্রিত করতে হবে। এখানে আমরা 318টা সাবডোমেইন পাইছি। আমরা সমস্ত সাবডোমেইনটাকে কপি করি HTML সহ। আচ্ছা, সব সাবডোমেইনকে কপি করি অ্যান্ড হচ্ছে আমরা একটা টেক্সট ফাইলের মধ্যে রাখি সাবডোমেইনস নামে, subdomains.txt। ও আচ্ছা, এখানে আগেই কিছু ছিল, সরি, টেস্ট subdomain.txt। তো এখানে আমি এই ফাইলের মধ্যে আমার সাবডোমেইনগুলো রাখি, অ্যান্ড লাস্টে কিন্তু আমরা অ্যাক্টিভের মধ্যে কিন্তু 2টা সাবডোমেইন পাইছিলাম। একটা হচ্ছে rest.valweb.com অ্যান্ড হচ্ছে localhost.valweb.com। এই 2টা সাবডোমেইন হচ্ছে আমরা তখন পেয়েছিলাম।
সো এই দুইটা আমরা অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ থেকে যা পাইলাম সবগুলোকে একসাথে অ্যাড করলাম অ্যান্ড হচ্ছে সেভ করে নিব। এইটা আমাদের লাগবে, test_subdomain.com এর একটা লিস্ট লাগবে অ্যান্ড আমাদেরকে একটা টুল লাগবে। এটা আপনি চাইলে আরও কিছু টুল আছে সেগুলোর মাধ্যমে করতে পারেন, বাট অল্ট ডিএনএস নামে একটা টুল আছে, সেটার মাধ্যমে আপনি পারমিটেশন করতে পারেন। বাকি আমি এই ভিডিওতে আমার ফেভারিট গোটেটর দিয়ে করতেছি। ফিউচারে এটা ভালো থাকবে কিনা আমি জানি না, আবারও বলতেছি ফিউচারে এটার পারফরমেন্স খারাপ হইতেও পারে। সো সেই ক্ষেত্রে তখন যেটা আসলে ভালো সার্ভিস দেয় সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। তো এবার এই টুলটা কীভাবে ইউজ করতে হয়, আপনার সিম্পল আপনার সিস্টেমে যদি গো ল্যাঙ্গুয়েজ থাকে, আপনি সিম্পল এই কমান্ডটা যদি আপনি আপনার টার্মিনালে রান করেন, দেখবে রান করে ইন্টারপ্রেস করবেন, দেখবেন যে আপনার টুলটা ইনস্টল হয়ে গেছে। সো আমার এখানে অলরেডি আছে, আমার গো ল্যাঙ্গুয়েজটা অলরেডি সেট আপ করা আছে অ্যান্ড এই টুলটাও আছে। আমি যদি দেখাই গোটেটর লেখে, এই যে দেখেন আমার টুলটা কিন্তু অলরেডি রানিং, সিস্টেমের মধ্যে অ্যাভেলেবেল। তো সেটা আর দিচ্ছি না। তো এবার যদি আপনার সিস্টেমের মধ্যে গোটেটর টুলটা নামানো হয়ে যায়, তা আপনার আর এই কমান্ডটা জাস্ট দিলেই হবে। এখানে ওরা কমান্ডটাও লিখে দিছে অ্যান্ড এই কমান্ডটা কিসের জন্য, কোনটা কী কাজে সেটাও কিন্তু বলে দিছে। তো এই কমান্ডটা জাস্ট আমাকে কপি করতে হবে অ্যান্ড হচ্ছে এখানে পেস্ট করব। আমরা কিছু জিনিস মডিফাই করতে হবে, তো মডিফাই করার জন্য একটু ls কমান্ড দিয়ে একটু রাখি যাতে নামগুলো মনে থাকে। তো ফার্স্ট অফ অল হচ্ছে আপনাকে মডিফাই করতে হবে আপনার সাবডোমেইনের নামটা। তো আমাদের সাবডোমেইনের লিস্টের নামটা, তো আমাদের সাবডোমেইনের লিস্টের নামটা কিন্তু ছিল টেস্ট, তারপর হাইপেন, তারপর হচ্ছে subdomains.txt। তো আমরা জাস্ট ওইটার নামই দিয়ে দিব। আপনার সাবডোমেইনের লিস্টের যে নামটা থাকবে সেটা আপনাকে এখানে দিতে হবে। দেন হচ্ছে আচ্ছা, সাব প্যারামিটারের মাধ্যমে কিন্তু সাবডোমেইনই বোঝাচ্ছে। তারপরে হচ্ছে পার্ম যে প্যারামিটারটা আছে, এটা আপনাকে পারমিউটেশনের লিস্টটা দিতে বলতেছে। তো আমার এখানে পারমিউটেশনের লিস্টটা অলরেডি এখানে আর কি আছে। আপনি চাইলে পারমিউটেশনের লিস্টটা আপনি গিটহাব থেকে নামাই নিতে পারেন। যদি না পান কমেন্ট করেন, আমি কমেন্টের মধ্যে লিঙ্ক দিয়ে দিব না। তো পারমিউটেশনের লিঙ্কটা, পারমিউটেশনের যে লিস্টটা সেটা আপনি চাইলে গিটহাব থেকে পেয়ে যাবেন, ওইখান থেকে ডাউনলোড করে নিন। এই দুইটাই আপনার আপাতত লাগবে। তো আমার পারমিউটেশনের যে ফাইলটা ওইটার নাম হচ্ছে permutation.txt। তো আমি ওইটার নামটা এখানে অ্যাড করে দিই, এডিট করে দিই, সরি। তো দুইটার কাজ শেষ। একটা হচ্ছে আমার সাবডোমেইনের লিস্টার নাম দিতে হয়েছে অ্যান্ড হচ্ছে পারমিউটেশনের যে টেক্সট ফাইলটা আছে সেটার নাম দিতে হয়েছে। দেন হচ্ছে বাকি যে কমান্ড যেইভাবে আছে ওইভাবেই রাখতে পারেন। অ্যান্ড লাস্টে যে আপনি চাইলে আপনার সেভ, এই যে এত কিছু যে হচ্ছে এটা তো একটা জায়গায় সেভ হবে, তাই না? তো এটা সেভ যে জায়গায় হবে সেটার একটা নাম আপনি দিয়ে দিতে পারেন। তো সেটা আমি নাম দিলাম permuted.txt। তো এটা দিয়ে আমি যদি ইন্টারপ্রেস করি তাহলে আশা করি, আচ্ছা permuted.txt নামে কোনো ফাইল আছে আই থিঙ্ক নাই। সো এটাই, তো আমি ইন্টারপ্রেস করলে দেখবেন যে ওরা কাজ শুরু করে দিছে। একটু সময় লাগবে, তো ততক্ষণ আমি একটু ওয়েট করি। আমি একটু পজ করলাম। আচ্ছা, আমি আপাতত এইটা কেটে দিচ্ছি বিকজ এটা অনেক সময় নিচ্ছে। আমি মাত্রই লক্ষ্য করলাম যে এটা অলরেডি আপনার প্রায় 1 কোটির উপরে ছাড়াই গেছে আই থিঙ্ক। তো এতগুলো লিস্ট আমাদেরকে বানিয়ে দিচ্ছে। আপনাদের যদি দেখতে ইচ্ছা হয় যে এখানে আসলে কি থাকতে পারে বা এই পারমিটেশনের মধ্যে আসলে কীভাবে জেনারেট করে, তো সেই ক্ষেত্রে আমি যদি একটু দেখাই কিছু। ধরেন আমাদের ওয়েবসাইট ছিল, আমাদের একটা সাবডোমেন ছিল support.bhaloweb.com। ওরা কি করছে যে এই সাপোর্টের আগে 1 বসায় দিয়েছে। তো এরকম করে হচ্ছে ওরা কিছু ওয়ার্ড লাইক আমাদের যে ইটা থাকে, আমি যদি দেখাই, এই যে আমাদের পারমিউটেশনের যে টেক্সট ফাইলটা থাকে এখানে কিছু ওয়ার্ড থাকে। ওরা কি করে, এই ওয়ার্ডগুলোর সাথে আপনার সাবডোমেইনের একটা মিক্সার করে। এই হচ্ছে আপনার পারমিউটেশনের টেক্সটের মধ্যে একটা এই ওয়ার্ডগুলাই থাকে। তো এখানে বিভিন্ন পারমিউটেশনের টেক্সট বিভিন্ন রকম হতে পারে। আমি যেটা ইউজ করি সেখানে এতগুলো থাকে, লাইক অনেকগুলোই আছে, প্রায় 900-র মতো আই থিঙ্ক। তো এই পারমিউটেশনের টেক্সট অ্যান্ড হচ্ছে আপনার সাবডোমেইনের যে লিস্টটা, দুইটাকে মিক্সার করে এরকম একটা বানায়। আর তো দেখতেই পারতেছেন যে মাত্র 300টা ডোমেইন থেকে প্রায় 10 কোটির 10 কোটি না 1 কোটি হবে আই থিঙ্ক। তো এত প্লাস বানাই দিচ্ছে। এখনও কিন্তু কমপ্লিট হয় না, আমার কাজটা কিন্তু রানিং ছিল। আমি জাস্ট Ctrl+C দিয়ে বের হয়ে গেছি, আমার এত সময় ওয়েট করতে চাচ্ছিলাম না। সো আরেকটা জিনিস কি, যে এখানে আপনার সাবডোমেইনগুলো যত বড় হবে তত হচ্ছে আপনার এই লিস্টটা যত বড় হবে তত হচ্ছে আপনার জন্য একটু প্রবলেম হবে, সময় বেশি লাগবে। তো একটু ওয়েট করতে পারেন, চেষ্টা করবেন যে এই জিনিসগুলো ভিপিএসের মধ্যে করার। যদি ভিপিএসে করেন তাহলে সেই ক্ষেত্রে বেটার হবে। তো যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না। ধরেন আমাদের কাজ এখানে, আমি তো এখানে কাট করছি, আপনাদের কাট করার দরকার নেই, ফুলটাই ওয়েট করবেন যত বড়ই হোক।
তো যখন হয়ে যাবে তো ধরেন আমার এখানে কাজ হয়ে গেছে, তো এবার আমার কি করতে হবে, এবার আমাদেরকে পিওর ডিএনএসটাকে একবার ইউজ করতে হবে। এখানে পিওর ডিএনএসটা আমি আপাতত বলবো বাধ্যতামূলকই, অন্য টুলে চাইতে পিওর ডিএনএসটা আমি আপাতত বেশি সাজেশন করবো। পিওর ডিএনএসটা আপাতত বর্তমানে এই জিনিসটার জন্য আর কি ভালো কাজ দিতেছে। পিওর ডিএনএস এর কিন্তু দুইটা, আমি যদি পিওর ডিএনএস লিখে হেল্প আর কি সার্চ কি ইন্টারপ্রেস করি, এখানে কিন্তু দেখতে পারতেছেন যে এখানে পিওর ডিএনএস এর কিন্তু দুইটা কমান্ড আছে, একটা হচ্ছে রিসলভার, একটা হচ্ছে ব্রুট ফোর্সার। তো আমরা যখন অ্যাক্টিভলি সাবডোমেইন হান্ট করেছি তখন কিন্তু আমরা ব্রুট ফোর্সের কমান্ডটা ইউজ করেছি, বাট এখন আমরা এই যে সাবডোমেইনের যে একটা লিস্ট ওরা বিল্ড করে দিছে, এইখান থেকে আমাদেরকে ভ্যালিড সাবডোমেইন বা অ্যালাইভ সাবডোমেইনগুলো বের করতে হবে। তো সেক্ষেত্রে আমাদেরকে রিসলভ করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা এখন রিসলভের কমান্ডটা ইউজ করব। তো এবার আমাদেরকে কী করতে হবে, পিওর ডিএনএস লিখব, রিসলভ লিখব, অ্যান্ড হচ্ছে আমাদের যে লিস্টটা আছে, আমাদের যে পারমিউটেট করা যে লিস্টটা, যেটা এইমাত্র বিল্ড হইলো গোটেটরের মাধ্যমে, সেই লিস্টটার নাম এখানে দিব। তারপরে হচ্ছে -r দিয়ে আমাদেরকে আবারও এখানে রিসলভারটা দিতে হবে। মনে রাখবেন রিসলভারটা কিন্তু মাস্ট এখানে দিতে হবে, এইখানেও দিতে হবে, ব্রুট ফোর্সের সময়ও দিতে হবে, নাহলে কিন্তু আপনি ভ্যালিড রেজাল্ট পাবেন না। তো এই হচ্ছে নর্মাল কমান্ড, বাট আমি এখানে আরেকটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে আমার একটা সেভ করার জন্য একটা ডিরেক্টরি লাগবে। তো সেই ক্ষেত্রে আমি একটা টেক্সট ফাইল এখানে দিচ্ছি, ভাল ওয়েব পারমিউটেশ নর্মাল এরকম একটা টেক্সট ফাইল এখানে দিলাম। তো এখানে একটু সময় লাগবে, তো আমি ততক্ষণ একটু ওয়েট করি, যেহেতু দেখতেই পাচ্ছেন বিশাল বড় একটা লিস্ট, সো ভালোই সময় লাগতে পারে, তো আমি একটু ওয়েট করি। আচ্ছা, তো আফটার লং টাইম ওয়েট করার পরেও আমার এটা সাকসেসফুলি হয় নাই। আই থিঙ্ক আমার ভিপিএস সার্ভিসটা আজকের খুবই স্লো কাজ করতেছে, নেটওয়ার্কটা হয়তো খুবই ডাউন। সকালবেলা করলে আই থিঙ্ক বিষয়টা এটা একটু ফাস্ট হইতে পারতো, বাকি বর্তমানে খুবই ডাউন। কেন বললাম ডাউন, ফার্স্ট অফ অল হচ্ছে আমি এখানে প্রায় 10 কোটি আমার এখানে গোটেটরের মাধ্যমে তো লিস্ট প্রায় 10 কোটির উপরে দিয়েছিল, আমি তো ফুললি কমপ্লিট করে নাই, তাও 10 কোটির মতো ছিল। বাট এই 10 কোটি হচ্ছে আমি যখন পিওর ডিএনএসের মাধ্যমে রিসলভ করি, তো দেখা গেছে ওইটাতে অনেক সময় লাগতেছিল। তো এরপরে হচ্ছে আমি ওইটাকে শর্ট করে 10 লাখে আনি, 10 লাখে এনে তারপরে হচ্ছে আমি এটাকে স্ক্যান করি। তো দুইটা ধাপ কমপ্লিট হলো, লাস্টের যে ফিনিশিং যে ধাপটা সেটা এখনও হচ্ছে না, আর এখানে দেখাচ্ছে যে প্রায় অনেক সময় লাগতেছে। তো আমি যতটুকু বুঝতে পারতেছি এখানে হচ্ছে আজকের ভিপিএসটা অনেক স্লো, মূলত হচ্ছে গিটহাবের ক্লাউড সিস্টেম ইউজ করতেছি। তো সো আই থিঙ্ক ওদের ক্লাউড সার্ভারটা বর্তমানে খুবই স্লো আছে বা অনেক ক্রাউড আছে, যে কারণে খুবই স্লো কাজ করতেছে। তো আমি আপাতত এটা এখানেই রেখে দিচ্ছি। বাকি মেথড এইরকমই হবে, আপনাকে ফার্স্টে হচ্ছে গোটেটরের মাধ্যমে একটা ওয়ার্ড লিস্ট ক্রিয়েট করতে হবে। আর আরেকটা কথা বলে দেখি যে ভয় পাওয়ার কোনো কিছু নাই যে আমার এরকম হচ্ছে দেখে আপনার হবে, এমন না। আমি যদি একটা সিম্পল আমারও দেখাই, আমি সকালবেলাও যেটা করছিলাম, অ্যান্ড এইখানে আই থিঙ্ক আমার হচ্ছে এইটা ছিল আমার টেক্সট ফাইল। আমি যদি দেখাই, দেখানো ঠিক হবে কিনা আমি জানি না, এটা একটা প্রাইভেট প্রোগ্রাম যেহেতু। তা আমি শর্ট একটু দেখানোর চেষ্টা করি, শর্ট যতটুকু দেখানো যায়। তো এখানে দেখেন, এখানে কিন্তু আমি করছিলাম। তো এখানে সকালবেলা যখন আমি আরেকটা টার্গেটে করছিলাম তখন ভিপিএসটা ফাস্ট ছিল। তো তখন দেখা গেছে খুব 5-6 মিনিট বা হাইস্ট এগুলো 10 মিনিট লাগবে আপনার এই রিসলভিংয়ের কাজটা করতে। ফার্স্ট অফ অল গোটেটর দিয়ে কাজ করলে আপনার 2 থেকে 3 মিনিট লাগতে পারে, এটা ডিপেন্ড করা হচ্ছে আপনার সাবডোমেইনের লিস্টটা কত বড় ওইটার উপর। তারপরে হচ্ছে আপনাকে যে লিস্টটা দিবে সেটা হচ্ছে এই পিওর ডিএনএসের মাধ্যমে ওদের যে রিসলভ যে কমান্ডটা আছে ওইখানে আপনাকে এইভাবে আপনার কাজটা করতে হবে। আমি তো বলেই দিলাম কীভাবে কী করতে হবে, তো আমি আর জিনিসটা রিপিট করতেছি না। আমি আনফর্চুনেটলি আউটপুটটা দেখাতে পারতেছি না, বিকজ দেখতেই পারতেছেন খুবই স্লো, এখন 23-এ এসে পড়ছে। সো আই থিঙ্ক এটা আউটপুটটা দেখাতে গেলে আমার প্রায় আরও 12 ঘন্টা ওয়েট করতে হবে, তো আমি এটা এখানে কেটে দিচ্ছি। আমি তাও একটু দেখি যে কোনো আউটপুটের মধ্যে কোনো কিছু আসছে কিনা। আই থিঙ্ক নাই আসার কথা, বিকজ এখানে দেখতেই পারতেছেন প্রথমে হচ্ছে ওরা এই ডোমেনগুলোকে পাবলিক রিসলভারের মাধ্যমে, পাবলিক রিসলভার বলতে এই যে এখানে যে আমি পাবলিক রিসলভারগুলো দিয়েছিলাম সেইগুলোর সাথে আর কি রিসলভিং করছে। তারপরে হচ্ছে ওয়াইল্ড কার্ড ডোমেনগুলো করছে, মানে কুইরি করছে। এই যে 10 লাখ যে আমি এখানে দিছিলাম সিলেক্ট করে, সেখান থেকে ওরা কুইরি করে কিছু ডোমেন করছে, সেটা প্রায় 9 লাখের উপর। তারপরে এই যে 9 লাখ ডোমেন, এইগুলাকে ওরা ট্রাস্টেড রিসলভার দিয়ে ভ্যালিডেট করছে যে কোনটা অ্যালাইভ আছে কোনটা অফলাইন আছে। তো এখানেই হচ্ছে মেইন জিনিসটা আর কি ঘটে থাকে, আপনাকে মেইন কতটা ডোমেইন আছে অ্যালাইভ সেইগুলো আপনাকে দেখায়। বাট আপাতত এখন দেখতে পাচ্ছেন 0, বিকজ আমার এই অ্যাটাকটা সম্পূর্ণ আর হতে পারে না বা আমি হতে দেই না, আমি কেটে দিছি। বাকি আপনি করেন না, আপনি চেষ্টা করবেন যে
পারমিউটেশন যখন করবেন অথবা আপনি যখন পিওর ডিএনএস এর মাধ্যমে যদি ব্রুট ফোর্সও করেন, সেক্ষেত্রে ভিপিএস এর মধ্যে করার চেষ্টা করবেন, অ্যান্ড সেটা যাতে একটু স্পিড হাই স্পিডের ভিপিএস হয়, সেক্ষেত্রে আপনার কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে নেটওয়ার্কের স্পিডের উপর সবচাইতে বেশি ডিপেন্ড করে। তো এই হচ্ছে, আমি যদি একটু কনক্লুশন করি, আমি যদি আবার শুরুতে যাই, আমি ফার্স্ট অফ অল হচ্ছে আজকের কথা বলছি যে হোয়াট ইজ সাবডোমেইন, এইটা সম্পর্কে সাবডোমেইন কি সেটা বোঝানোর চেষ্টা করছি, আই থিঙ্ক আমি বুঝাইতে পারছি। দেন হচ্ছে সাবডোমেইন হান্টিংয়ের কিছু মেথড হচ্ছে আমি এখানে বর্ণনা করার চেষ্টা করছি। একটা হচ্ছে প্যাসিভ, যেটা যদি আমি আবারও বলি, প্যাসিভ মানে হচ্ছে আপনি যে আমরা নর্মালি যেইভাবে হান্ট করে থাকি, অ্যাসেট ফাইন্ডার, সাব ফাইন্ডার, সাব লিস্টার বা অ্যামাস, এগুলোর মাধ্যমে যেগুলো করে থাকি ওইটা হচ্ছে প্যাসিভ করে থাকি। প্যাসিভের মানে হচ্ছে আমরা কোনো থার্ড পার্টি টুলের সাহায্যে, আমরা কোনো থার্ড পার্টি ডাটাবেস থেকে আমরা আমাদের টার্গেটের ওয়েবসাইটের ইনফরমেশন বের করতেছি। তো সেক্ষেত্রে আমরা সাবডোমেনে কী করতেছি, আমরা এই যে সাবডোমেনগুলো আমরা পাচ্ছি টুল সাব ফাইন্ডার বা অ্যামাস ইউজ করে যে আমরা সাবডোমেনগুলো পাচ্ছি, এটা কোথা থেকে পাচ্ছি? এগুলো কিন্তু কোথাও না কোথাও একটা ওয়েবসাইটের মধ্যে বা কোনো একটা হোস্টিং সার্ভারে হোস্ট করা আছে, অ্যান্ড এই টুলগুলো হচ্ছে ওইখান থেকে কালেক্ট করে এনে আমাকে দিচ্ছে। তো এটাকেই বলা হয় হচ্ছে প্যাসিভ, যেখানে কিনা সরাসরি আপনার ওয়েবসাইটের সাথে কোনো ইন্টারাকশন থাকে না। তো এই হচ্ছে প্যাসিভ নিয়ে আমি বলার চেষ্টা করেছি। অ্যান্ড অ্যাক্টিভ নিয়েও বলছি। অ্যান্ড হচ্ছে অ্যাক্টিভ মানে কি বলছি আমি, সাবডোমেন ব্রুট ফোর্সিং করা, সেটা চাইলে আপনারা পিওর ডিএনএসের মাধ্যমে করতে পারেন, ফাফের মাধ্যমেও করতে পারেন। এটা করার উদ্দেশ্য হচ্ছে আমরা যখন প্যাসিভ কাজ করব সেখানে জাস্ট ডাটাবেজের মধ্যে যা থাকবে তাই কিন্তু পাবো, বাট ওইগুলো ছাড়াও কিন্তু ইউনিক কিছু সাবডোমেইন থাকে বা যেগুলো কিনা অ্যাক্টিভ থাকে, ওইগুলো বের করার জন্য আমাদেরকে ব্রুট ফোর্সিং করা লাগে। অ্যান্ড লাস্টে হচ্ছে পারমিউটেশন, এটাও বলার চেষ্টা করছি। এটার কারণ হচ্ছে যে নর্মাল মানুষটা কিন্তু এই দুইটা বেশিরভাগ করে, কিন্তু পারমিউটেশনটা কিন্তু খুব কম মানুষ করে। সো এই দুইটা যখন আপনি আর কি স্ক্যানিং করবেন বা আপনি প্যাসিভও করলেন, অ্যাক্টিভলি হান্ট করলেন, বাট তারপরও কিছু সাবডোমেইন থেকে যাবে যেগুলো কিনা আপনারা এই দুই পন্থায় অবলম্বন করার পরও কিন্তু পাবেন না। তো ওই জিনিসগুলো যদি আপনি পারমিউটেশন করেন, চান্সেস থাকে এটা যে আপনি সবসময় পাবেন বিষয়টা এমন না। কখনো দেখা গেছে যে একটাও পাবেন না, আপনি পুরো 1 ঘন্টা ধরে স্ক্যান করছেন বা আধা ঘন্টা ধরে পারমিউটেশন করতেছেন, বাট একটাও ভ্যালিড সাবডোমেইন পাইলেন না বা ইউনিক সাবডোমেইন পাইলেন না। বাট অন্য টাইমে দেখা গেছে যে আপনি সেম কাজটাই করলেন, বাট তখন দেখবেন যে ইউনিক অনেক সাবডোমেইন পেয়ে গেছেন। তো এটা আসলে লাকের উপর ডিপেন্ড করে আর ধৈর্যের উপর ডিপেন্ড করে। তো পারমিউটেশনের করার কাজই সেম, ইউনিক সাবডোমেইনগুলো বের করা। তো এই হচ্ছে মূলত আজকের এই ভিডিও, আশা করি বুঝাইতে পারছি। একটু লং হয়ে গেছে, একটু না অনেক লং হয়েছে। আশা করি কোনো প্রবলেম হবে না, সব কিছুই ক্লিয়ার করতে পারছি। তাও যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।